বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই জি ভালো বাবা। আছেন। তো ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরো একটি লাইভ সেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের বিষয়টিও দেখেছেন নিশ্চয়ই। আজকের বিষয়টি আমরা রেখেছি গত এক যুগে রফিকুল আমিন কর্তৃক প্রতারিত বিনিয়োগকারীগণ আজ কে কোথায়। এই বিষয়টা আমরা রেখেছি এই জন্য যে ২০২৪ সালে এসে গত এক যুগে যারা ছিলেন তাদের ভিতরে অনেকেই কিন্তু আজকে নেই। কেউ আছেন বিদেশে, কেউ আছেন চাকরিতে, এক একজন এক এক জায়গায় ছন্নছাড়া হয়ে অনেকেই অনেক জায়গায় আছেন। তো আমরা সেই সকল বিনিয়োগকারীদের তথ্যগুলো সংগ্রহ করে উপস্থাপনের জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। আপনারা জানেন যে ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির মাধ্যমে আমরা ১,০০০ বিনিয়োগকারীর একটি তথ্য সংগ্রহ করছি, যেটি আমরা বর্তমান পরিচালনা পর্ষদের কাছে উপস্থাপন করব। আর এক্ষেত্রে আমাদের আলিস কেন্দ্রিক যারা আছেন, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম এবং ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের সহযোগিতাও আমরা আশা করব এই ব্যাপারে। তো এর বাইরে নতুন আরেকটি প্রকল্প আমরা হাতে নিয়েছি। সেটি হচ্ছে গত এক যুগ ধরে যারা বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানে অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানের সাথে থাকতে না পেরে জীবিকার তাগিদে বাধ্য হয়ে এক একজন এক এক জায়গায় ছন্নছাড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমরা সেই ব্যক্তিদের ব্যাপারেও আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা বেশ কিছু বিষয় আলোচনা করব। তো আজকে যাকে অতিথি হিসেবে দেখতে পাচ্ছেন আমাদের সকলের পরিচিত মুখ এবং ২০১২ সাল থেকেই আন্তরিকতা এবং নিবেদিত মনোভাব নিয়ে প্রতিষ্ঠানের সাথে লেগেছিলেন, এখনো আছেন। যদিও বাস্তবতা এবং জীবিকার তাগিদে বিভিন্ন সময় বিভিন্ন কাজ ওনাকে করতে হয়। তো আমরা আজকে অতিথি হিসেবে যাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের আহ, জানা দরকার ওনার ব্যাপারে। উনি সেই ২০১২ সাল থেকে এখনো পর্যন্ত শ্রম সময় মেধা অর্থ দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করেই যাচ্ছেন এবং একটা উল্লেখযোগ্য পরিমাণে আর্থিক অবদানও আছে ওনার। কিন্তু এই আর্থিক যেই সাপোর্ট উনি দিলেন তার বিনিময়ে কিন্তু বলতে পারেন যে এখনো পর্যন্ত উনি কিছুই পাননি। তো আমরা সেই বিষয়গুলোই আজকে জানবো। আমাদের সাথে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে জনাব শাকিল হাসান। তো জনাব শাকিল হাসান, আজকের এই লাইভ সেশন প্রোগ্রামটিতে আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। তো যে বিষয় যেটা, এই বিষয়টা আমি আপনার সাথে আমি এর আগে আলোচনা করেছিলাম প্রোগ্রামের শুরুতেই, যে অ্যাকচুয়ালি গত যেই সময়গুলো গেল আমাদের 10টি বছর বা 12টি বছর, এই দীর্ঘ পরিক্রমার একটি অংশ কালের সাক্ষী কিন্তু আপনি নিজেও। তো এই যে এই সময়টুকু, এই সময়টুকুতে আপনার অবস্থান থেকে আপনি যেভাবে কাজগুলো করেছেন সেই বিষয়গুলো আপনি খুব ভালো করেই জানেন। তো এই ব্যাপারে কিভাবে বিনিয়োগ করেছেন, কত টাকা বিনিয়োগ করেছেন, কি কি পারপাসে বিনিয়োগ করেছিলেন এবং সেই ব্যাপারগুলোর ফিডব্যাক হিসেবে আজকে আসলে আপনি কোন অবস্থায় আছেন। এবং যেমন আমি আরো কয়েকজনের তথ্য দিই, ইকবাল হাসান নামে আমাদের একজন আছেন। উনি এখন বর্তমানে জীবিকার তাগিদে দুবাই চলে গেছেন। উনি প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার মতো ইনভেস্ট করেছিলেন বিভিন্ন পারপাসে। এর ভিতরে একটা ছিল যে বাসমতি ধানের একটা প্রজেক্ট, টিটুকি জি অ্যাসোসিয়েটস এর হ্যাঁ। একটা প্রজেক্ট, যেটা এটাতে আপনারাও সম্ভবত ছিলেন। তারপর জি, দিলওয়ার আমারও শিকদার, ওনারও এখানে আচ্ছা আচ্ছা, দিলওয়ার শিকদার ওনারও অনেক ইনভেস্টমেন্ট আছে, উনিও ছিলেন। এখন উনি সৌদি আরব আছেন। মিসবাউদ্দিন আপনাদেরই একজন সংগঠনের একজন ব্যক্তি চিনবেন, বিশ্বনাথের, প্রায় ওনারও একটা দীর্ঘ সময়ে অনেক বিনিয়োগ আছে। উনিও আজকে দেখেন সমস্ত বিনিয়োগের বিপরীতে কিছু না পেয়ে এখন হয়তো বা ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন। মিরপুরে আমাদের একজন বিনিয়োগকারী আছেন হাদিস মিয়া, ওনার সম্পর্কেও কম বেশি জানেন। এরকম ভাবে আমি বেশ কিছু লিস্ট করছি। ধীরে ধীরে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা শুরু করছি আপনার ব্যাপারটা নিয়ে, জনাব শাকিল হাসান।
আপনার সার্বিক বিষয়গুলো নিয়ে একজন ভুক্তভোগী হিসেবে আপনার অবস্থানটুকু যদি আপনি এখন তুলে ধরতেন। ধন্যবাদ। আপনার ঠিক সাউন্ডটা কমে গেছে মনে হয়। আচ্ছা, আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, একটু কম শোনা যাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার এখানে আমি আমি এখানে শুনতে পাচ্ছি স্পষ্ট। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, সাউন্ড একটু কম আসতেছে আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে ওই যে আপনার হেডফোন যদি থাকে আপনি চাইলে হেডফোনটা ব্যবহার করতে পারেন। আর আপনার আশেপাশে একটু সাউন্ড হওয়ার কারণে আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন না আরকি। এনিওয়ে, মানে আমি যে জিনিসটা জি বলতে হ্যাঁ। চাচ্ছিলাম যে গত ১২ বছরে, গত এক যুগে আপনি যেভাবে প্রতিষ্ঠানের সাথে লেগেছিলেন এবং যেভাবে প্রতিষ্ঠানকে আপনি সহযোগিতা করেছেন, তো এর এর বিপরীতে ফিডব্যাক হিসেবে তো আসলে কিছু তো পানইনি। বরং বর্তমানে একটা সংকটের ভিতর দিয়ে যাচ্ছেন। তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে আপনার বর্তমান অবস্থানটা আপনি একটু আমাদের সাথে যদি শেয়ার করেন। আসলে 12 সালের থেকে, বিশেষ করে 12 সাল থেকে যখন ডেস্টিনির ক্রাইসিস মুহূর্ত শুরু হয়েছিল, তখন থেকেই আমি একদম অ্যাক্টিভ ভাবেই ছিলাম। ডেস্টিনিকে বিভিন্নভাবে সহযোগিতা করছি। তো জি, এই করে করে আজ পর্যন্ত আমি আছি ডেস্টিনির। সর্বশেষ যে কার্যক্রম, ওই কার্যক্রমের সম্পর্ক আমি সহযোগিতা করে যাচ্ছি। বর্তমান হাইকোর্ট কর্তৃক যে কমিটি, যে বোর্ড গঠন করে দিছে বাংলাদেশ সরকার, ওইখানে আমি কি কার্যক্রম হচ্ছে সর্বশেষ আপডেট আপনার মাধ্যমে আরো যারা আছে, এবং প্রায় সময় আমি আলী সেন্টারে যাই, ও তথ্যগুলা নিচ্ছি আর কি। মানে সব মিলে বলা যায় যে আজ পর্যন্ত আমি এইটার জন্য অপেক্ষা করে আছি, যে আমাদের ডেস্টিনি গ্রুপ ভবিষ্যতে কোথায় যাবে বা কি করতেছে বা কি করতে হবে আমাদের, আজ পর্যন্ত এটার জন্য অপেক্ষায় আছি। তো এই সময়গুলো আসলে বিশেষ করে আমার অনেক প্রতিকূলতার মধ্যে গিয়েছে। 12 সালে যখন কোম্পানির সমস্যা শুরু হয়, তো আসলে একটা স্বপ্ন নিয়ে এখানে কাজ করা শুরু করছিলাম। তো যত সময় যাচ্ছে, ওইখানে আসলে অনেক সময়গুলো আমাদের জন্য খুব কঠিন হয়ে আসছিল। তো একটা আচ্ছা, পর্যায়ে আসলে দেখা গেল আমাদের যার যার নিজে চলার জন্য একটা, যেহেতু এখানে আমাদের কোনো ইনকাম সোর্স ছিল না ডেস্টিনি গ্রুপে, তো এখানে আমাদের আসা যাওয়া বা বিভিন্ন তো আমাদের এখানে নিজেদের সব খরচ করা লাগতো। তো হিসাবে একটা পর্যায়ে বা একটা সমাজে আমরা, বিশেষ করে আমি, বিভিন্ন কর্মসংস্থানের জন্য চেষ্টা করি। তো এই যে কাজ করছি বা কর্মসংস্থানের পাশাপাশি আসলে এই কোম্পানিকে সময় দিয়ে আসছি। তো সর্বশেষ 2016 সাল থেকে যখন কুশিয়ারের টাকা নেওয়া শুরু হয়েছে, তখন প্রথমে আমিও সহযোগিতা করছি। তো একটা পর্যায়ে যায় যখন কিছু সময় গেলে, তখন বলা হইলো যে D2K অ্যাসোসিয়েশন নামে একটা কমিটি, এই এই একটা কোম্পানি গঠন করা হবে। ওই এই কোম্পানির মাধ্যমে, অ্যাসোসিয়েশনের মাধ্যমে ডেস্টিনি গ্রুপের সকল কার্যক্রম পরিচালনা করা হবে। এটা সরাসরি রফিকুল আমিন আমাকে বা আমার সাথে যারা সহযোগী ছিল, যারা নিবেদিতভাবে কাজ করতো, সবাইকে উনি এই ফলো আপ বা প্ল্যান শো আমাদেরকে দেখাইছে, যে টোটালি ডেস্টিনি গ্রুপের সকল কার্যক্রম ডেস্টিনি এই D2K অ্যাসোসিয়েশনের মাধ্যমে পরিচালিত হবে। অ্যাসোসিয়েশন করতে অনেক অর্থর প্রয়োজন। উনি তখন কুশিয়ারের মাধ্যমে, আমি নিজেও অনেক টাকা এখানে বিনিয়োগ করেছি বিভিন্ন ধাপে ধাপে। তো একটা পর্যায়ে উনি D2K অ্যাসোসিয়েশন গঠন করছে 2017 সালের দিকে। তো জি, 2018 সালের দিকে, শেষ দিকে কিছু ব্যবসা, কিছু প্রোডাক্ট
নিয়ে আসছিল। তো আমরা কুশিয়ারের আসলে টাকাগুলা টোটালি আমাদের D2K অ্যাসোসিয়েশনের আন্ডারে আরো অনেকগুলা কোম্পানি গঠন করা হয়েছিল। এখানে A ক্যাটেগরি কোম্পানি, B ক্যাটেগরি, C এরকম অনেক শত, শত কোম্পানি ছিল। তো এখানে আমাদের অনেক পদ-পদবি ছিল কোম্পানি আইন অনুযায়ী। তো আমিও পারফেক্ট মার্কেটিং ডিস্ট্রিবিউশন নামে একটা কোম্পানির এই পরিচালক হিসাবে ছিলাম। তো আমার কোম্পানিটা ছিল নরসিংদীতে। এখানে আমরা অনেকেই বিনিয়োগ করেছিলাম। তো আমাদের তো আসলে বিভিন্ন আশা, বিভিন্ন স্বপ্ন দেখাইছি। আমরা স্যারকে বলতাম যে, "স্যার আসলে রফিকুল আমিন স্যারকে যে, স্যার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালনা করতে তো অনেক টাকার প্রয়োজন। কোটি, কোটি টাকা এত টাকা তো আমাদের নাই। যে আমরা এত বছর যাবৎ অপেক্ষা করে আছি। এখন ভালো কোনো কর্মসংস্থানও করতে পারতাছি না। এটার আশায় আর বিভিন্ন ধাপে, ধাপে আমরা ওইখানে অনেক টাকা বিনিয়োগ করতেছি, এখনো করে যাচ্ছি।" তো স্যারে বলছে যে, "আমি তো আসলে খুব দ্রুতই জামিনে চলে আসবো। আসলে এই ডেস্টিনি মাল্টিপারপাস থেকে যত টাকা লাগে উনি মাল্টিপারপাস থেকেই আমাদেরকে টাকাগুলা বিনিয়োগ করবে আরকি। আমরা জাসকারী প্রাথমিক পর্যায়ে একটা কুশিয়ারের মাধ্যমে এটা শুরু করার জন্য, অভিজ্ঞতা অর্জন করার জন্য আরকি উনি বলছে। তো আমরা কুশিয়ারের যে টাকাগুলা দিয়েছি বেশিরভাগ টাকাই রফিকুল আমিন স্যারের হাতে আমরা পিজি হসপিটালে বা পিজি হাসপাতালে প্রিজন ছিল, বার্ডেমে ছিল, ওইখানে আমরা সরাসরি উনার হাতেই দিয়ে আসতাম। আবার আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিছু টাকা যাইতো আমাদের সোশ্যাল মিডিয়ার যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল, যা আমি এই সোশ্যাল মিডিয়ার ফোরাম ব্লুর দায়িত্বে ছিলাম সিলেট বিভাগে। তো আমরাও যারা দায়িত্বপ্রাপ্ত ছিলাম আমরাও টাকা বিভিন্ন কুশিয়ারের যে টাকাগুলা রফিকুল আমিনের স্যারের হাতে দিয়ে আসছি। তো এই করতে, করতে সর্বশেষ করোনা শুরু হইলো। তো করোনার সময় তো আসলে যেহেতু একটা শর্ত সাপেক্ষ বিষয় ছিল যে বাহিরে এরকম ভাবে চলাফেরা করা যাবে না। তখন আমরা রফিকুল আমিন স্যারে এই জুম কনফারেন্সের মাধ্যমে, তখন পূজার মাস ছিল, উনি জুম অ্যাপের যারা ছিল এই কোম্পানি থেকে, যেমন আমার পারফেক্ট কোম্পানি ছিল, পারফেক্ট কোম্পানির রাতে একটা সময় নির্ধারণ করে দিত। তো এই সময় আমরা সবাই জুম কনফারেন্সে স্যারের সাথে কথা বলতাম আরকি। তো করোনাকালীন সময়ে আসলে যেহেতু স্যারের সাথে ফেস টু ফেস আমরা যাইতে পারতাম না, তখন এই জুম কনফারেন্সে আমাদের মিটিং গুলা হইতো। তখন স্যারে আমাদেরকে একটা শেয়ার দিয়েছিল, এটা হচ্ছে আপনার সুপিরিয় মার্কেটিং। এখানে ৳১০০ বছরে ৳১৮০০ লাভ। ওইটা স্যারে আমাদেরকে বলতো জুম কনফারেন্সে। আমি ব্যক্তিগতভাবে আমিও স্যারকে মিটিং এ বলছিলাম যে, "স্যার এটা কিভাবে পসিবল ৳১০০ বছরে ৳১৮০০।" তখন উনি বলছিল যে, D2K অ্যাসোসিয়েশনের যে এই সেন্টার গুলা হবে, বিজনেস সেন্টার গুলা, ওই প্রথমে এমডি স্যারের সেন্টার, তারপরে চেয়ারম্যান, এরকম ভাবে পরবর্তীতে অ্যাসোসিয়েশন D2K অ্যাসোসিয়েটেড সেন্টার, তারপরে সুপারিয়র মার্কেটিং এর সেন্টার, এইভাবে সেন্টার গুলা একটা ধাপে ধাপে যে সেন্টার হবে ওই সেন্টার থেকে অনেক ইনকাম আসবে। ওইখান থেকে আসলে ৳১৮০০, ৳১০০, ৳১৮০০ বছরে দেওয়া তেমন কোনো কঠিন ব্যাপার না। ওইভাবে আরকি আমাদের অনেকের কাছ থেকেই আমরা তখন আসলে স্যার যেহেতু বলছে তখন আমরা মোটামুটি ওইখানে টাকা বিনিয়োগ করছি। আর তখন আসলে টাকাগুলা বেশিরভাগই বিকাশে দেওয়া হইতো। তখন আমাদের অনেকগুলা লেডি আমাদের ছিল, ওদের কাছে ওরাই বেশিরভাগ এজেন্ট ছিল। ওই সুপিরিয়র মার্কেটিং এর অনেকের এজেন্ট দেওয়া হয়েছিল। ওই এজেন্টের মাধ্যমে আমরা টাকাগুলা দিয়েছি বিকাশে। বেশিরভাগ টাকাই বিকাশে দেওয়া হইতো যেহেতু করোনাকালীন সময় ছিল। তো এই করতে, করতে তো সর্বশেষ আসলে কিছু প্রোডাক্ট দিছিল, ব্যবসা শুরু করছিল। তো আসলে টাকা তো আমরা অনেক টাকা, বিশেষ করে কুশিয়ারের মাধ্যমে D2K অ্যাসোসিয়েশনে প্রায় শত, শত কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু কিছু নামমাত্র কিছু প্রোডাক্ট নেয়া শুরু করছিল। হ্যাঁ? তখন আমরা আসলে রফিকুল আমিনের ষড়যন্ত্র বুঝতে পারি না। উনার প্রতি আমাদের একটা অন্ধ বিশ্বাস ছিল। আমরা আসলে উনাকে কোনোদিন এটা করি নাই, নেগেটিভ কোনো মাইন্ডে যাই নাই যে আসলে একটা ব্যক্তিকে এভাবে অন্ধবিশ্বাস করা আসলে খুবই বোকামির কাজ। তো আমরা আসলে বোকাই ছিলাম। পরবর্তীতে একটা পর্যায়ে যখন এভাবে আমাদের কাছ থেকে কুশিয়ারে টাকা নিছে, বিভিন্ন কোম্পানি গঠন করছে, অ্যাসোসিয়েশন করছে।
করছে। আসলে ব্যবসা তো আসলে এরকম কিছুই হচ্ছে না। একটা সময় যাইয়া এই D2K অ্যাসোসিয়েশনও এটাও বন্ধ হয়ে গেল। তো তখন আসলে আমাদের যারা নেতৃবৃন্দ ছিল, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ফোরামের বিভিন্ন শাখা, বিভিন্ন সংগঠন ছিল, ওরাই আমাদেরকে বিভিন্ন কাউন্সিলিং করতো, মিটিং করতো, ট্রেনিং করতো, আমাদেরকে বিভিন্ন ফলো আপ করতো আর কি। তো ওইসবে আমরা আগ্রহী ছিলাম, কিন্তু একটা পর্যায়ে আমরা যখন বলতাম যে ব্যবসা দেন, আসলে আমাদের নিজেরা চলতে হবে, তখন আর কি দেখা গেল যে পতাকা যে আসলে কোনো ঠিকই নাই, যে আমরা এত টাকা দিলাম, শত শত কোটি টাকা দিলাম, কোনো প্রোডাক্টই নেই। আমাদের প্রোডাক্টের অনেক চাহিদা ছিল। দিকে অ্যাসোসিয়েশন যখন গঠন করা হয়েছিল, যখন কিছু প্রোডাক্ট আসছিল, প্রোডাক্টে অনেক চাহিদা ছিল, কিন্তু ওনার প্রোডাক্টই দিতে পারে নাই। প্রোডাক্ট দেওয়ার আগেই আমাদের যে আরডিসি ছিল, আইআরডিসি ছিল, এইগুলা থেকে ক্যাশ আগেই আমাদের থেকে টাকা নিয়ে নিত, কিন্তু প্রোডাক্ট নাম মাত্র কিছুই দিত। 1 লক্ষ টাকা নিলে 5-10 হাজার টাকা প্রোডাক্ট দিত। এভাবেও কোটি কোটি টাকা নিছে আর কি। তো সর্বশেষ তো দ্বিতীয় অ্যাসোসিয়েশন বন্ধ হয়ে গেল। তারপরে আসলে একটা পর্যায়ে যায় আমরা বুঝতে পারছি যে এগুলা সব রফিকুল আমিনের ষড়যন্ত্র। কারণ আমরা সহযোগিতা তো আসলে করছিলাম মূলত ডেস্টিনি 2000 লিমিটেড কে, কিন্তু উনি জি ডেস্টিনি জি 2000 লিমিটেড কে নিচে করে উনি একটা অ্যাসোসিয়েশন গঠন করছে আমাদের সবাইকে বোকা বানায়। ওনার প্রতি যে আমাদের একটা অন্ধবিশ্বাস ছিল, এই অন্ধবিশ্বাসকে বোকা বানায় উনি D2K অ্যাসোসিয়েশন গঠন করছে। পরবর্তীতে যখন আমরা বুঝতে পারছি যে আসলে এগুলা তো ওনার একটা জেলতাইকাও উনি আমাদের কাছ থেকে এই এতগুলা টাকা নিয়ে যাচ্ছে, তখন আমি বিশেষ করে নিজেও সতর্ক হয়ে গেলাম এবং আমার যারা বিশ্বস্ত ছিল ওদেরকে সতর্ক করার বা বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করছি আর কি। এই আর কি সর্বশেষ অবস্থা আমার। আচ্ছা, তো জনাব শাকিল হাসান, এখন আপনাদের বর্তমানে কোম্পানিতে যারা যারা ছিলেন পারফেক্ট মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশনের, কার এখন কি অবস্থা, কে এখন কোথায় আছেন? যেমন ধরেন আপনি একজন বিনিয়োগকারী হিসেবে আপনি এখন বলতে গেলে অনেকটা বেকার হয়েই আছেন। এত টাকা ইনভেস্টমেন্ট করলেন, এত এত কিছু করার পরেও কিন্তু ধরতে গেলে অনেক ধরনের বেকার অবস্থায় আছেন। তো ভুক্তভোগী হিসেবে যেতে গেলে এত বেশি দূরে যাওয়ার দরকার নাই, তো আপনি নিজেই তো একজন ভুক্তভোগী। তো এই রকম হ্যাঁ, ভাবে এটা আপনার, তো এটা তো জি, তো অবশ্যই, বিশেষ এইরকম করে ভাবে, এইরকম, 2016 সাল থেকে জি 2016 সাল থেকে 2020 করোনাকালীন, করোনার আগ পর্যন্ত আমরা কন্টিনিউ আমাদেরকে সোশ্যাল মিডিয়া ফোরামের বিভিন্ন কমিটি, বিভিন্ন সদস্য সংগ্রহ করা, ডিস্ট্রিক্ট গ্রুপ ফিরে আসতে আসে, সবার বিনিয়োগের টাকা ফিরিয়ে দিব, এরকম আমাদেরকে এমডি স্যার যেভাবে প্ল্যান দিছে আমরা এইভাবে কাজ করছি। সারা বাংলাদেশে সংগঠনকে একত্রিত করা, ডেস্টিনি বিশ্ববিদ্যালয়কে একত্রিত করা, বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করা, আমরা এইভাবে কাজ করছি। এবং সাংগঠনিকভাবে আমাদের এই সেন্ট্রাল কমিটির মিটিং ছিল, বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, এভাবে প্রতিদিন রেগুলারই প্রতিদিনই আমাদের মিটিং থাকতো। এই মিটিং আসলে আসা যাওয়া, আমি ঢাকা থাকতাম, ঢাকা থেকে সিলেট যেতাম শুধু এই গ্রুপের ডেস্টিনির কাজে বা সংগঠনের কাজে, পারফেক্টের কাজে। তো এগুলা করে আসলে এই বিশেষ করে খরচাই অনেক টাকা চলে গেছে, সবগুলাই ফ্যামিলি থেকে নিতাম। আর ফ্যামিলিকে আসলে বিভিন্নভাবে বিশ্বাস দিতাম বা স্বপ্ন দেখাইতাম যে ভবিষ্যৎ অনেক ভালো কিছু হইব আর কি। তো সর্বশেষ আমার পারফেক্ট কোম্পানির আমাদের প্রায় 43 জন ছিল, ওইখানে আমরা 17 জন ডিডক্ট ছিলাম। এটা বেশিরভাগ নরসিংদীরই ছিলাম, আমি ছিলাম ব্রাহ্মণবাড়িয়ার, আর বাহিরে একজন ছিল এই হবিগঞ্জের, নবীগঞ্জের হোসেন সাহেব ছিল, ওইটা আপনার খুব পরিচিত ছিল। হ্যাঁ, তার বেশিরভাগই নরসিংদীর স্থানীয় ওনারাই ছিল আর কি। তো বিশেষ করে আমি যতটুকু জানি অনেকের সাথে এখনো যোগাযোগ আছে আমার। পারফেক্ট মার্কেটিং এ অনেকগুলো আমাদের লেডি ডিরেক্টর ছিল বা শেয়ার হোল্ডারও ছিল, অনেকেই ছিল তখন। কোম্পানি 18 বা 19 সালের দিকে করোনা আগ মুহূর্ত ওনারা খুবই অ্যাক্টিভ ভাবে অফিস করতো এবং ওনারা অনেক বিনিয়োগ করছে, এবং এখানে কয়েকজন ছিল আসলে বিশেষ করে ব্যাচেলার ছিল, ওদেরকে ফ্যামিলি যেহেতু একটা মেয়ে হিসাবে প্রাপ্তবয়স্ক, অনেকে ছিল গ্রাজুয়েশন করা, ফ্যামিলি থেকে বিয়ের একটা খুবই চাপ ছিল। তো এগুলো আসলে আমাদের মিটিং এও বলতো, ব্যক্তিগত ভাবেও বলতো। তারপরে বিশেষ করে আমরা যখন কুশিয়ারের টাকা দেওয়ার জন্য রফিকুল আমিন স্যারের কাছে যাইতাম, রফিকুল আমিন স্যারকে বলতো, স্যার বলতো এই যে আমি চলে আসতেছি 2 মাস 3 মাস পর, আইসা সমস্যা নাই, তোমাদের
ভালো আমার কাছে অনেক ছেলে আছে, বিয়ে দিয়ে দিব। আর বিশেষ করে আমি মাল্টিপারপাস থেকে তোমাদেরকে মোটা অঙ্কের লোন দিব। তো এগুলা বলতো আরকি অনেকেরই, এবং আমি নিজে চাক্ষুষ প্রমাণ সাক্ষী আমার সামনেই অনেকেই বলছে যে স্যার আমার ফ্যামিলি তো বিয়ে ঠিক করছে। বলছে ঠিক আছে ২-৩ মাস অপেক্ষা করো। এই বিয়া দিতে কত টাকা? বলছে স্যার এত টাকা লাগবে। বলছে এই টাকাগুলা আমাকে দিয়ে দাও। তো তখন তো আসলে ফ্যামিলিকে বললে বিশ্বাস করতো না, বা অনেক যারা অনেক সময় বুঝাইয়া বিভিন্নভাবে ফ্যামিলিরও বিভিন্ন আশ্বাস বা স্বপ্ন দেয়, এই টাকাগুলো রফিকুল আমিনকে দিয়া দিত কুশিয়ার বাবদ। একটা মেয়ের বিয়ের টাকা, এটা আমার নিজের চোখে দেখা, এরকম আমি অনেক ঘটনাই দেখছি। তো আমার কোম্পানিতে অনেকেরই আমার চোখের দেখা মা মারা গেছে, বাবা মারা গেছে। ফ্যামিলির একটা আকাঙ্ক্ষা ছিল, একটা কষ্ট ছিল যে ছেলে হিসাবে বা মেয়ে হিসাবে, বিশেষ করে ছেলেরা যারা, যে মা বাবা চিন্তা করতো যে ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু ওদেরও জীবন উদাসী ছিল, আমাদেরও উদাসী ছিল। আমার চোখের সামনে এরকম অনেকে দেখছি, বাবা মারা গেছে, মা মারা গেছে। আজকে অনেকে আছে এখনো আসলে কি করবে, এখনো তেমন কিছু করতে পারে না। এরকম অনেকেই আছে, এখনো চিন্তা করছে কিছু করা যায় কিনা, অনেকেই করতেছে, অনেকেই চেষ্টা করতেছে, অনেকে আবার ভাবতেছে যে পারফেক্ট একটা কোম্পানি করছিলাম, ওইখান থেকে কিছু করা যায় কিনা। তা আমার মনে হয় না যে পারফেক্ট এখন অনেকে এখানে আছে, বা আসলে এখানে করার করার মতো তো কিছু নাই, কারণ সব টাকা তো আমরা দিয়া দিছি কুশিয়ার বাবর রফিকুল আমিনের কাছে। রফিকুল আমিনের কাছে দিয়া দিছি। যদি পুঁজি থাকতো তাহলে কিছু করার ছিল, যেহেতু আমরা টাকা সব রফিকুল আমিনের কাছে দিয়ে দিচ্ছি, এখন আমাদের সবার হাতই শূন্য। এই হিসাবে বলা যায় আমাদের কোম্পানির যারা আছে সবাই, মানে সবার অবস্থা খুবই খারাপ। অনেকে আছে আমার মতন যারা ছেলে ছিল, অনেকেই এখনো অনেকেই বিয়ে করে না, হয়তো সোশিয়াল বিয়ে অনেক বছর হয়ে গেছে, বিয়ার সময় বা স্বাভাবিক যে একটা বয়স থাকে, স্বাভাবিক বয়সে অনেক বেশি হয়ে গেছে, এখন নিজেরই চলতে পারে না, তারপরে বিয়ে বা এই আর কি, একটা খুব খারাপ একটা অবস্থা, মানে শোচনীয় একটা অবস্থা, মানে বেঁচে থেকেও যেন আচ্ছা, তো পৃথিবীতে তো মরা, এই আর আপনাদের কি একটা ওইখানে অবস্থা। আপনাদের ওইখানে ওই যে আরো দুইজনের কথা বললেন, ওই যে সৈয়দ হোসেন আহমেদের কথা যে বললেন, সৈয়দ হোসেন আহমেদ, ওনার কি অবস্থা? ওনার সম্পর্কে কি জানেন কিছু? হ্যাঁ, উনি তো প্রথমে আমাদের কোম্পানিতে অনেক অ্যাক্টিভ ছিল, প্রতি সপ্তাহে আমাদের মিটিং কে আসতো, বিশেষ করে পারফেক্টের মিটিং এ নরসিংদী আসতো, নরসিংদী বেরানগর। চইলা গেছে। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পারছি, আপনাকে দেখা যাচ্ছিল না তখন। আচ্ছা, জি, বলেন। হ্যাঁ, আমার এই সর্বশেষ আপনি কি জানতে চাচ্ছিলেন? জানতে চাচ্ছিলাম ওই যে আপনাদের কোম্পানির ডিরেক্টরদের এখন কি অবস্থা। যেমন ধরেন সৈয়দ হোসেন আহমেদ, ওনার একটা কথা বলেছিলেন, আপনার ব্যাপার তো জানতেই পারলাম। আরো কিছু কথা বললেন যে অনেকেই আর্থিক অবস্থায় খুব সংকটের ভিতর দিয়ে আছেন। তো আরো বাকি যারা আছেন, হ্যাঁ, আমি যারা সহযোগিতা যতটুকু করবেন। জানি আমার কোম্পানিতে ১৭ জন পরিচালক ছিল। ১৭ জন পরিচালক ছিল, এদের মধ্যে অনেকেরই অবস্থা, কয়েকজন লেডি ছিল। তো সবার সাথে হয়তোবা এখন যোগাযোগ নাই। তবে যেহেতু কয়েকজন লেডি ছিল, ওদের ফ্যামিলি থেকে টাকা আনা অনেক কষ্ট ছিল ওই ওই প্রেক্ষাপটে। তবুও তারা ওদের ফ্যামিলিকে বিভিন্ন স্বপ্ন দেখায় টাকা আনছে, অনেকে বিবাহিত ছিল, হাজবেন্ড থেকে টাকা আনছে, যদিও অনেকে বিশ্বাস করতো না। তারপরও ওদের, আমরা যারা কাজ করছি বা এই কোম্পানিতে বিভিন্ন স্বপ্ন দেখাইছি, ওদেরকে অনেক স্বপ্ন দেখায় আনছি, মানে মনের বিশ্বাস ছিল না, তারপরেও কিন্তু দিছে টাকাগুলা। তো আমার ওদের সাথে এখন আর, লেডি যারা ছিল এখন আর যোগাযোগ নাই। তো আমার যতটুকু ধারণা, যেহেতু এদের ফ্যামিলি একটা স্বপ্ন নিয়ে দিছিল এতগুলা টাকা, তো আমার মনে হয় ওরা পারিবারিক এবং দাম্পত্য জীবনে ওদের মনে হয় খুব কষ্টে যাচ্ছে, আমার যতটুকু ধারণা আর কি। সবার সাথে এখন সরাসরি যোগাযোগ নাই, বিভিন্ন মাধ্যমে জানতে পারি আর কি, ওদের অবস্থা এখন খুবই খারাপ। আর যারা আমরা বিশেষ করে
ছেলে ছিলাম বা অনেকেই ছিল এরকম। তো আমাদেরও অনেকেই সাথে যোগাযোগ আছে। অনেকে চেষ্টা করছে কিছু করার জন্য আরকি। তো এখনো আছে, অনেকেই বিয়ে করে নাই। এরকম অনেকেই আছে। ওদেরকে আসলে খুব মানবেতর জীবনযাপন করতেছে। খুব খারাপ সময় যাচ্ছে এবং কষ্টের মধ্যে সময় যাচ্ছে। অনেকে মা-বাবাও হারায় ফেলাইছে। মা-বাবা থাকলে তো আসলে যতই ছেলে সন্তান যাই করে একটু সাপোর্ট পাইতো। যেহেতু মা-বাবা, যাদের মা-বাবা নাই দুনিয়া থেকে আল্লাহ ওদেরকে নিয়ে গেছে, ওদের অবস্থা আসলে খুবই খারাপ। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আচ্ছা, অনেকগুলা মেয়ে ছিল বিশেষ যারা করে আপনাদের ফ্যামিলিতে অনেক। কোম্পানির বিশেষ করে আপনাদের কোম্পানির যে ডাইরেক্টর হিসেবে যারা লেডিস, মানে মেয়ে ডিরেক্টর বা ফিমেল ডিরেক্টর যারা ছিলেন, অনেকের ওই বিবাহজনিত সংক্রান্ত সমস্যার কারণেই অনেকে সাফারার, বিশেষ করে মেয়েরা। জি হ্যাঁ, এটার জন্য সাফারার এবং অনেকেই মনে হয় কয়েকজন আছে বা আছে কিছু সংখ্যক এখনো বিয়ে হয়নি। ১-২ জন এরকম আছে। এখনো বিয়ে হয় নাই। কারণ বিয়ার বয়স বা সময় চইলা গেছে। সবকিছু মিলে ওরা যে স্বপ্ন দেখছিল, স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। তো সময় চইলা গেছে। যে সবগুলা মিলে পরিবেশ ওদের আসলে বিপরীত। এজন্য অনেকেরই এখনোই বিয়ে হয় নাই। অনেক ছেলেরাও এখনো বিয়ে করতে পারে না। যেহেতু নিজের কোনো কর্মসংস্থানই নাই, নিজে চলতে পারে না, কোনরকম ফ্যামিলির অনেক আসলে গালমন্দ শূন্য আসলে ফ্যামিলিতে থাকতেছে বা চলতেছে। এই আরকি একটা মানবতার জীবন যাপন করতেছে। তো আমার মনে হয় এরকম যে ডিটিকো অ্যাসোসিয়েশনের ব্যানারে যেগুলা কোম্পানি হয়েছিল, এই কোম্পানির ব্যানারে আমার পরিচিত অনেকেই আছে, অনেকেই মানবতর জীবনযাপন করতেছে। বিশেষ করে আমাদের সিলেটে ছিল বেশ মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড। ওইখানে মিসবাউদ্দিন ছিল, আলাউদ্দিন খান ছিল, হ্যাঁ, উবাইদুল্লাহ মাসুম ছিল। মানে পরিচিত অনেকেই ছিল। ওদেরও অবস্থা খারাপ। বিশেষ করে আমি যতটুকু জানি মিসবাউদ্দিন উনি সুপিরিয়র মার্কেটিং নিয়ে প্রায় মনে হয় শুধু সুপিরিয়র মার্কেটিং উনি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করছেন। মোটা অঙ্কের একটা টাকা সর্বশেষ উনি বিনিয়োগ করেছেন সম্ভবত করোনাকালীন বা এর পরবর্তী মুহূর্তে আরকি। তো সেও হুম। এখন আসলে মানবতর জীবনযাপন করতেছে। যেহেতু এত টাকা বিনিয়োগ করা শুধু সুপিরিয়র মার্কেটিং আমি যতটুকু জানি উনি ১০ লক্ষ টাকা প্রায় বিনিয়োগ করেছে। এছাড়া বেশ মার্কেটিং এ বিনিয়োগ করেছেন। আবার রফিকুল আমিনকে আরো কুশিয়ার বাবর কোম্পানির বাহিরেও আরো অনেক টাকা দিয়েছে। এবং কোম্পানিতে অফিস নেওয়া, বিভিন্ন ঢাকাতে মিটিং করা সবগুলো মিলে আমরা যারা তখনকার ছিলাম বা এখনো যারা আছি, মানে আমাদের খুবই মানবতর জীবনযাপন উম করতেছি। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা। এবং প্রত্যেকটা ফ্যামিলি আমাদের জন্য আসলে ধ্বংস। আমরা যারা আজ পর্যন্ত আছি। আমরা নিজেরা যেমন ধ্বংস হইছি এবং আমাদের ফ্যামিলিও প্রায় ধ্বংস। এটা একমাত্র রফিকুল আমিনের কারণেই হইছে। সে আমাদের সাথে যদি এই প্রতারণাটা না করত তাহলে আমাদের হয়তোবা ১৬ সালের পরে আমরা যে মোটা অঙ্কের করছি এটা আমরা কোনোদিন করতাম না। এটা একমাত্র রফিকুল আমিনের এই লোভ লালসা, সে আমাদের কাছ থেকে আসলে এই মোটা অঙ্কের টাকাগুলা ঘুষের বাবদ নিয়েছে। নিয়ে আরো জীবনটাকে আরো ধ্বংস করে দিচ্ছে। অথবা যারা হয়তোবা ১২ সালে যে সমস্যা হয়েছিল হয়তোবা একটা পর্যায়ে যায়া সবাই একটা কর্মসংস্থানে করত। কিন্তু রফিকুল আমিনের আমাদেরকে যে মিথ্যা স্বপ্ন দিয়ে ২০১৬ সালের পরতে যে ক্ষতিটা করছে আসলে এই ক্ষতিটা একমাত্র আল্লাহ ছাড়া আর পূরণীয় আমার মনে হয় যে কেউ করতে পারবে না। এই শ্রম, অর্থ, কষ্ট আল্লাহ ছাড়া আমার মনে হয় না যে কেউ আর করতে পারবে। তো এটা আমার কথা বললাম। মনে হয় অনেকেই আমার সাথে একমত পোষণ করবে। অনেকেরই আমার মতন একই অবস্থা আছে। যে বয়সে আমরা ভালো একটা জীবনযাপন করতাম, আর্থিকভাবে সচ্ছল থাকতাম, এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছিলাম যে আমরা অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হবে। কিন্তু এই রফিকুল আমিনের ভুয়ার প্রতারণা পইড়া আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে। এজন্যই আমি এই কয়েক বছর আগে একটা পোস্ট দিয়েছিলাম যে বিশ্ব বাটপার ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিন। তো যে মানুষটাকে আমরা একসময় অনেক বিশ্বাস করতাম, যার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আসলাম, আমরা মামলা মামলা খেয়েছি, আমরা জেল খেয়েছি অনেক।
শারীরিকভাবে অনেক নির্যাতিত হয়েছি, মানসিকভাবে অনেক হ্যারাসমেন্ট হয়েছি একটা মানুষকে বিশ্বাস করে, কিন্তু এই মানুষটা আমাদের লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন বিশ্বাস সব ভাঙ্গা চুরমার করে দিছে। আমার মনে হয় যে নমরুদ ফেরাউনের পরে পৃথিবীতে যদি কোনো নির্যাতিত মানুষ থাকে তাকে আমার মনে হয় রফিকুল আমিন আছে। কারণ একজন দুইজন মানুষ না, আমার মতন এরকম লক্ষ লক্ষ মানুষের জীবন সে ধ্বংস করে দিছে একমাত্র এই রফিকুল আমিন। এখানে আমি আপনাকে আরেকটা তথ্য দিই, দেখেন এত কিছুর পরেও এখন মার্কেটে ওনারা একটা কাজ করছেন এবং একটা তথ্য ছড়াচ্ছেন মার্কেটে যে ঈদের আগে 2.5 কোটি টাকা হলে রফিকুল আমিনের জামিন হয়ে যাবে। এরকম একটা তথ্য কিন্তু ওনারা এখন মার্কেটে ছড়াচ্ছেন। এই ব্যাপারে এত কিছুর পরেও দেখেন তার বা তাদের এই প্রতারণামূলক কার্যক্রম কিন্তু মানে শয়তানি বা প্রতারণামূলক কার্যক্রম কিন্তু তারা বন্ধ করেনি। তো এই ব্যাপারে আপনার অভিমত কি? এই ব্যাপারে আমি যতটুকু বলতে চাচ্ছি, বিশেষ করে আমার 2016 সাল থেকে রফিকুল আমিনের সাথে সরাসরি আমার দেখা, রেগুলারই আমি ওনার কাছে যাইতাম সংগঠনের কাজে, কোম্পানির কাজে। তো তখন উনি আমাদেরকে প্রায় সময় বলতো ইমুক মাসের এত তারিখে চলে আসব, এত টাকা লাগবে, দ্রুত পুষিয়া দেন, নাইলে আসতে পারবো না, অনেক খরচা আছে কোর্টে বা উকিল বাবদ বিভিন্ন অফিসিয়াল অনেক খরচা আছে, এই টাকাগুলো হলে আমি জামিনে চলে আসতে পারবো। এগুলা শুনে শুনে তো আমি অভ্যস্ত, এবং আমি নিজের চোখে দেখা নিজের কানে শোনা রফিকুল আমিনের মুখ থেকে শোনা, নিজের চোখে দেখা রফিকুল আমিন এই কথাগুলা প্রায় সময় আমরা যাইলে বলতো যে এই তো চলে আসতেছে ইমুক মাসের এত তারিখে এত কোটি টাকা লাগবে জামিনের জন্য। এগুলা আসলে শুনে শুনে আমি অভ্যস্ত। ওনার আসলে কিছু সিন্ডিকেট আছে, উনি যে প্রতারক ওই প্রতারণার যে উনি করে, ওনারও কিছু এরকম আরো প্রতারক একটা গোষ্ঠী, একটা চক্র, একটা সিন্ডিকেট আছে। ওইগুলা ওনার থেকে একটা কমিশন পেয়ে থাকে, নাইলে আমরা আসলে চলতে অনেক কষ্ট হয়। অনেকেই আছে ফ্ল্যাট বাড়ি গাড়ি অনেক কিছু এখনো খুব আরামায়েশে ওরা চলে। হ্যাঁ, ওরা কিভাবে চলে নিশ্চয়ই আমি যতটুকু জানি ওরা এখান থেকে একটা কমিশন পেয়ে থাকে। উনি কিছুদিন পর পরই জামিনে চলে আসবে এই বলে এখনো মানুষের সাথে প্রতারণা করতেছে। রিসেন্টলি এই এই কিছুদিন হবে, এক দেড় মাসের মধ্যেও উনি জামিনে চলে আসবে। ওনার যে প্রতারক চক্র ওনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছে সে জামিন পেয়ে সে জেলখানাতে চলে আসছে। তো এটা আসলে আমি কখনো বিশ্বাস করি না। কারণ উনি ওনাকে প্রথম যখন কারাগারে পাঠানো হয়েছিল, আমি যতটুকু জানি 2014 সালেই ওনাকে জামিনের ব্যবস্থা হয়েছিল, উনি আসতে চায় নাই। কারণ উনি জানে উনি আসলে উনি যে ডেস্টিনি গ্রুপের সাথে উনি যে অবৈধ লেনদেন করেছে, যে প্রতারণা করেছে, যে মানি লেন্ডারিং করেছে, সবগুলার হিসাব নিকাশ উনার দিতে হবে। এর জন্য উনি জেলই সেভ আছে এবং প্রিজন সেলে সেভ আছে। উনি বিভিন্ন সময় ওনার অসুস্থতার কথা বলে পিজিতে থাকতেন এবং বার্ডেমে থাকতেন। উনি ওইখানে আমি দেখছি ওনার ওয়াইফ যাইতো, ওনার মেয়ে ছিল, ওরা যাইতো, ফ্যামিলি আত্মীয়-স্বজন যাইতো। উনি স্বাভাবিকভাবে জীবন যাপন করতেন। যদিও একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে থাকতেন, কিন্তু ওনার ফ্যামিলি দেখা করতো, থাকতো। এই তথ্যগুলো আমি নিজে আমার চোখে দেখা উনি করতো আরকি। তো আসলে উনি একটা কথা এখন বলা যায় যে উনার জামিন এটা একটা বাণিজ্যিক একটা হয়ে গেছে। যে কিছুদিন পর পরই আমার জামিনের জন্য টাকা লাগবে, তোমরা আমাকে টাকা দাও। এটা উনার একটা বাণিজ্যিক একটা এখন রেগুলার একটা রুটিন ওয়ার্ক হয়ে গেছে আমার মনে হয়। আর এর সাথে উনার কিছু প্রতারক চক্র, কিছু সিন্ডিকেট কাজ করে। এগুলা আচ্ছা, মানুষকে তো বিভিন্নভাবে তো আসলে ভুল বুঝে টাকা ধরেন নিচ্ছে। ধরেন ওনার জামিন হোক, উনি বের হয়ে আসুক, এসব নিয়ে কিন্তু আমাদের বেসিক্যালি কোনো আপত্তি নাই, কিন্তু এই জামিন কেন্দ্রিক বিষয়টাকে পুঁজি করে এই যে মিথ্যা তথ্য, মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে যে টাকা সংগ্রহ, আমাদের আপত্তি কিন্তু এখানে। জামিনে কিন্তু আপত্তি নাই। ওনার যদি জামিন হয়, উনি যদি বের হয়ে আসে, ওনার সাথে তো আমাদের ব্যক্তিগত শত্রুতা নাই। কিন্তু এটাকে পুঁজি করে উনি যে বিভিন্নভাবে বিভিন্ন উদ্দেশ্যে মানুষের কাছ থেকে কিন্তু উনি এই যে এই টাকাগুলো সংগ্রহ করে থাকেন। এবং গত 16 থেকে গত 20, এই 4 বছর তলবি সভার আগ পর্যন্ত যেই পরিমাণ মানুষ প্রতারিত হয়েছে, তলবি সভার পরে তুলনামূলকভাবে কিন্তু এই প্রতারণার সংখ্যা অনেকটা কমে গেছে কিন্তু।
এই তলবি সভা যদি না হতো, নতুন বোর্ড যদি না হতো, তাহলে এই প্রতারণার কার্যক্রম কিন্তু আরো গভীরে এবং আরো অনেক বড় পর্যায়ে চলে যেত। আপনাদের অবস্থায় চিন্তা করে দেখেন, আজকের এই সিচুয়েশনে সমস্ত কিছু যদি আগের মতোই থাকতো, তাহলে আপনাদের মধ্য থেকে আরো অনেকে আরো অনেক টাকা পয়সা কিন্তু দিতেই থাকতো। হ্যাঁ, এটা স্বাভাবিকই। তলবি সভা হওয়ার পরে আমার মনে হয় অনেকেই সচেতন হয়ে গেছে। এখন টাকা পয়সার লেনদেন খুব কমই করতেছে। আবার একটা বিষয় হচ্ছে অনেকেই সচেতন হয়ে গেছে যারা আমরা আমাদের মতন অনেকগুলা তথ্য আছে। এরকম অনেকেই আছে ডেস্টিনি গ্রুপ সম্পর্কে কয়েক বছর ওরা ছিল তথ্য নিত, এখন কিছু জানে না। ওই যে রফিকুল আমির যে প্রতারক যে চক্র, ওই চক্রগুলা এরা এখন ব্যক্তিগতভাবে ওদের সাথে যোগাযোগ করে যে রফিকুল আমির স্যার জামিনে চলে আসতেছে, আসলে ব্যবসা হবে, স্যারকে অর্থ দিয়ে সহযোগিতা করেন। বিভিন্ন ওই ভুয়া তথ্য দিয়ে লোভ দেখায়, স্বপ্ন দিয়ে, মিথ্যা স্বপ্ন দিয়ে এখনো অনেকের কাছ থেকে অনেক পরিমাণ টাকা ওরা নিচ্ছে আর কি, আমি যতটুকু জানি। এটা একবার খুব ওই নতুন, যারা নতুন বলতে আমাদের ডিস্ট্রিবিউটার, বাট ওরা কোম্পানি সম্পর্কে কোনো তথ্য জানে না। এরকম জি জি যারা জি। ছিল ডিস্ট্রিবিউটার এখন ওদের কাছ থেকে ওরা টাকাগুলা নিচ্ছে আর কি। আর আমরা যারা সচেতন, আমরা তো দূরিয়ে আছি সে কাছ থেকে। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ডেস্টিনি গ্রুপ কিন্তু কোনো রফিকুল আমিন না। ঠিক আছে? আমরা আসলে ব্যক্তিকেন্দ্রিক বিশ্বাস করতাম যে রফিকুল আমিন না আসলে ডেস্টিনি গ্রুপও হবে না। এই চিন্তা ভাবনা থেকে এখনো অনেকেই এটা বিশ্বাস করে। এটা আমার মনে হয় যে একটা ভুল বা ভ্রান্ত ধারণা। রফিকুল আমিন যদি জামিনে আসে আমাদের কোনো সমস্যা নাই। একক রফিকুল আমিন আমরা কোনো ব্যক্তিকে বিশ্বাস কইরা ডেস্টিনিকে জয়েন করি নাই বা এখন আমরা বিশ্বাস করিও না। যদিও একসময় আমাদের একটা অন্ধবিশ্বাস ছিল রফিকুল আমিনই ডেস্টিনি গ্রুপের সব। তো এটা আসলে আমাদের একটা ভুল এবং ভ্রান্ত একটা আমাদের চিন্তা ছিল। বিশেষ করে এটা আমি মনে করি না যে একক রফিকুল আমিন ডেস্টিনির সব। আমরা মনে করি দেশের আইন অনুযায়ী, দেশের নীতি অনুযায়ী কোম্পানি যেভাবে চলতেছে, যে সহযোগিতা করার প্রয়োজন আমরা করে যাব। একক কোনো ব্যক্তির উপরে বিশেষ করে আমি নির্ভরশীল না এবং এই মতদর্শে আমি বিশ্বাস করি না। রফিকুল আমিন জামিনে আসলে এখন আমাদের কিছু যায় আসে না। রফিকুল আমিন জামিনে না আসলেও আমাদের কিছু যায় আসে না। সরকার হাইকোর্ট যে বোর্ড গঠন করে দিছে, ওই বোর্ড কিভাবে কাজ করতেছে, আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, বিশেষ করে আমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব এবং আমি এই ভোটের প্রতি বিশ্বাসী এবং এই ভোট ওরা ওদের মেধা শ্রম দিয়ে ওরা চেষ্টা করে যাচ্ছে আমাদের যে কোম্পানির যে সামগ্রিক যে সমস্যাগুলা ছিল, সমস্যাগুলা কিভাবে দ্রুত সমাধান করে আমাদের কোম্পানির আগের অবস্থা ফিরে নিয়ে যায়, ব্যবসায়িক কার্যক্রম চালু করা যায়, বিনিয়োগের যে ডিস্ট্রিবিউটাররা যে বিনিয়োগ করেছে, এই বৃহৎ বিনিয়োগগুলা কিভাবে টাকা ফেরত দেওয়া যায়, বর্তমান বোর্ড এই চিন্তা করি কাজগুলা করতেছে। আমার মনে হয় এই লাইভ যারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা বর্তমান যে ভোটের সাথে থাকেন এবং সব তথ্য নেন এবং খোঁজখবর রাখেন। আর এই প্রতারক রফিকুল আমিন, বিশ্ববার্তা রফিকুল আমিনের প্রতারক চক্র থেকে আপনারা সাবধান থাকেন, দূরে থাকেন। ওদের কোনো মিথ্যা প্রলোভন আশ্বাস আর এক টাকাও দিবেন না। আমার এটা অনুরোধ রইল, কারণ আমরা যারা টাকা দিছি, দিয়ে আজ আমরা নিশ্চয় আমরা মানবতার জীবনযাপন করতেছি। আমি চাই না কেউ ভুয়া ভাবে এবং এই মিথ্যা আশ্বাসে রফিকুল আমিনকে টাকা দিয়ে আপনারাও আমাদের মতন মানবতার জীবনযাপন। আর বর্তমান বোর্ডের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে, যেহেতু সরকার মনোনীত হাইকোর্ট কর্তৃক একটা বোর্ড গঠন করে দিয়েছে হাইকোর্ট, এই বোর্ডের প্রতি আমার একটা বিশেষ করে একটা অনুরোধ থাকবে, এই যে রফিকুল আমিন যে প্রতারক চক্র এখনো বিভিন্ন এই জাবিন বাবদ যে ওরা যে বাণিজ্যিক করতেছে, যে অবৈধভাবে টাকা ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে নিচ্ছে, এবং আমি যতটুকু জানি এখন ডিস্ট্রিবিউটর না, ডিস্ট্রিবিউটর বাহিরের থেকে এখন বিভিন্ন ভুয়া, কারণ ডিস্ট্রিবিউটর তো জানিয়ে গেছে যে আমরা টাকা কেনে দিব। ঠিক আছে? এটা যেন ওরা সতর্ক থাকে এবং এই বিষয়ে ওনারা যত দ্রুত সম্ভব আইনগত যেন কোনো ব্যবস্থা নেয় আরকি। নাইলে এখনো অনেক মানুষ প্রতারিত হবে ডেস্টিনির ডিস্ট্রিবিউটর এবং ডেস্টিনির বাহিরে।
জি, জি। আপনি একটা সুন্দর কথা বলেছেন। আমিও এটা জানি যে এখন শুধু ডেস্টিনির ডিস্ট্রিবিউটর না, ডিস্ট্রিবিউটর বাইরেও অনেকের কাছ থেকে কিন্তু এখন ওই যে বিভিন্নভাবে বিভিন্ন ভুল তথ্য দিয়ে টাকা সংগ্রহের জন্য চেষ্টা, কারণ কি ওই যে বিনিয়োগকারীরা তো সচেতন, ডিস্ট্রিবিউটররা তো এই যে এসব বিষয়গুলো বুঝে ফেলেছে, যার কারণে এখন যারা ডেস্টিনি সম্পর্কে জানে না বা ডেস্টিনির বাইরের লোক, তাদের কাছ থেকে এখন বিভিন্নভাবে টাকা তোলার চেষ্টা চলছে। ইউ আর রাইট। তো এখন এবং আমি নিজেও গতকালকে বেশি না, আমি এরকম 2-3 জনের জি, থেকে আমি নিজেও কিছু কুশিয়ার নিয়ে রফিকুল আমিনের হাতে দিয়েছিলাম ডিস্ট্রিবিউটার বাহিরে। উনি বলছিল যে সমস্যা না, আচ্ছা, ডিস্ট্রিবিউটারের বাহিরে কোম্পানি আসতে পারবে। এটা বলো আমি 2-3 জনের কাছ থেকে আমি কিছু টাকা ওনার হাতে দিয়েছিলাম। বুঝতে পেরেছি, এটা বুঝতে টাকার পেরেছি। পরিমাণ বেশি না, কম, তারপর আমি দিয়েছি। এজন্য বললাম আর কি যে ডিস্ট্রিবিউটার বাহিরে এখনো ওনার প্রতারক চক্র বিভিন্ন জনকে আসলে এই এই ওনাদের প্রতারণার ফাঁদে ফালাচ্ছে। এজন্য আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। বুঝতে পেরেছি। তো আমাদের বর্তমান বোর্ডের ব্যাপারে যেহেতু আপনি কথা বললেন, বোর্ড সম্পর্কে একটু তথ্য দেই। গতকালকে কিন্তু আমাদের এই বিজনেস ডেভেলপমেন্ট কমিটি, যে সাব কমিটি, মানে ডেস্টিনির বর্তমান পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তো বেশ কিছু সাব কমিটি করা হয়েছে। তো তার ভিতরে ওই বিজনেস ডেভেলপমেন্ট যে সাব কমিটি, গতকালকে কিন্তু ওনারা মিটিং করেছেন এবং কোম্পানির কার্যক্রমকে স্বাভাবিক করার জন্য ব্যবসা কেন্দ্রিক যে উদ্যোগগুলো নেওয়া দরকার এগুলো নিয়ে কিন্তু ওনারা কাজ করে যাচ্ছেন, এবং ওনাদের ধারাবাহিক মিটিং এবং কার্যক্রম পরিচালনার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার এগুলো কিন্তু ওনারা নিয়ে যাচ্ছেন। তো বিনিয়োগকারী হিসেবে গত 12 থেকে 24 এই এক যুগে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে প্রতারিত হলেও এখন কিন্তু একটা সঠিক প্ল্যাটফর্মে পুরা কোম্পানিটা এসেছে বলে আমি মনে করি। তো একজন ভুক্তভোগী বিনিয়োগকারী হিসেবে বিভিন্নভাবে অনেক চড়াই উতরাই পার হয়ে আজকের এই যে নতুন বোর্ড গঠিত হলো, এই বোর্ডের কাছ থেকে আপনি বিনিয়োগকারী হিসেবে কি প্রত্যাশা করেন? আমার প্রথমে এই বোর্ডের কাছে যে আমি এই যে প্রত্যাশা বা আশা করব, যত দ্রুত সম্ভব ডেস্টিনি গ্রুপের যে সমস্যা, বিশেষ করে আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা এবং আমরা যে বিনিয়োগগুলো করেছি 2012 সালের আগে, কারণ রফিকুল আমিন বাটফারের কাছে যে বিনিয়োগ করেছি, এটা কি হয়, ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নিবে এটা জানি না, তবে 2012 সালের আগে আমরা যে বিনিয়োগগুলো করেছি এই বিনিয়োগের টাকাগুলো যেন ফিরিয়ে দেওয়া হয় এবং ব্যবসায়িক কার্যক্রম যেন যত দ্রুত সম্ভব চালু করা হয়। এটা আমার বর্তমান যে বোর্ড আছে এই বোর্ডের কাছে অনুরোধ। আর রফিকুল আমিন এর যে প্রতারক রফিকুল আমিন এবং রফিকুল আমিনের যে প্রতারক চক্র, ওদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। যেহেতু আমরা নিজেরা প্রতারিত হয়েছি, আমরা চাই না, এবং বিশেষ করে আমি চাই না আর কেউ যেন রফিকুল আমিন এবং রফিকুল আমিনের এই প্রতারক চক্র দ্বারা কেউ যেন প্রতারণার শিকার না হয়। এই বিষয়ে বর্তমান বোর্ড যেন আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। এবং জি, বিশেষ করে ধন্যবাদ জনাব। আরেকটা আমি অনুরোধ জানাবো যে বর্তমান বোর্ড কি কার্যক্রম করতেছে এটা অনেকেই জানে না। কোনো যদি অফিসিয়াল ভাবে কোনো ব্রিফিং যদি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আমরা ডিস্ট্রিবিউটররা খুবই উপকৃত হব। জি, ধন্যবাদ জনাব শাকিল হাসান। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ পর্যায়ে যে পয়েন্টটা দিয়ে শেষ করব আলোচনা, আমাদের বর্তমান যেই পরিচালনা পর্ষদ, এই বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমের পাশাপাশি আমাদের বিনিয়োগকারীদের যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলো কিন্তু এখন নিষ্ক্রিয়। অথচ এই সংগঠনগুলো যদি মানে নিজেদের উদ্যোগে ভূমিকা নিয়ে 12 থেকে 20 পর্যন্ত বা গত 10 বছর যেভাবে সময় দিয়েছে প্রতিষ্ঠানটাকে ডেভেলপমেন্টের জন্য, এই সংগঠনগুলোর এখন নিষ্ক্রিয় মনোভাবটা কিন্তু আসলে দুঃখজনক। তো সর্বশেষ জি এই জি। ডিস্ট্রিবিউটরদের যে সংগঠনগুলো ছিল, সেই সংগঠনগুলো সকলে ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে এই বর্তমান পরিচালনা পর্ষদকে সহযোগিতা করলে কাজটা কিন্তু আরো গতিশীল হবে বলে আমি মনে করি। তো সর্বশেষ এই সংগঠনগুলো উদ্দেশ্যে আপনার বক্তব্য, আপনি নিজেও তো একটা সংগঠনে ছিলেন, তো এই জি সংগঠনগুলোর হ্যাঁ, উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? জি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত।
যে আমরা কোম্পানির যে যে সম্পদগুলো ছিল, আমাদের বৃহৎ একটা গ্রুপ, আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা স্থায়ী অস্থায়ী আমাদের সম্পদগুলা ছিল। এই সম্পদগুলা অনেক আগে বিভিন্নভাবে বেদখল হয়েছিল। অনেক সম্পদ আমরা সম্পদ রক্ষা কমিটি আহ্বায়ক কমিটি করে আমরা সারা বাংলাদেশের অনেক সম্পদগুলোই তখনকার আমাদের সোশ্যাল মিডিয়া ফোরাম বা আমাদের ডেস্টিনি যারা নীতি নির্ধারণ ছিল ওদের পরামর্শে আমরা কাজ করছি, এবং অনেক সম্পদগুলোই আমাদের নিয়ন্ত্রণে ছিল। যেহেতু অ্যাসোসিয়েশন D2P অ্যাসোসিয়েশন গঠন করার পর এটা ভাঙ্গা গেছে, পরবর্তীতে এই সংগঠনগুলো ভেঙে গেছে, এবং ওইখানে ওইখানেও রফিকুল আমিনের কিছু প্রতারক চক্র ছিল, ওদের কারণে সংগঠন ভেঙে গেছে। আমি সবার প্রতি বিনীতভাবে অনুরোধ করব, যারা নিবেদিতভাবে ডেস্টিনি গ্রুপকে 2012 সাল থেকে ভালোবাসছেন, সময়, শ্রম, অর্থ, মেধা সবগুলা দিয়েছেন, এখন আবার নতুন করে তাদের প্রতি আহ্বান করব, রফিকুল আমিনের প্রতারক চক্রের বাহিরে যারা আপনারা আছেন এখনো কোম্পানিকে বিশ্বাস করেন, তারা অত্যন্ত তাদের যে কাজ বা ওদের যে নিজস্ব যে ব্যক্তিগত পেশা আছে, ওই পেশার পাশাপাশি ন্যূনতম হইলেও আমাদের কোম্পানি নতুন করে পুনর্নির্মাণ করার জন্য সবাই সহযোগিতা করলে আমার মনে হয় বর্তমান যে 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 বডি আছে, হাইকোর্ট কর্তৃক যে একটা বোর্ড গঠন করে দিছে, এই বোর্ডকে সহযোগিতা করলে আমার মনে হয় আরো দ্রুত আমরা ডেস্টিনি গ্রুপের সমস্যাগুলো সমাধান করতে পারবো। জি, ধন্যবাদ জনাব শাকিল হাসান। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা আশা করব, বিশেষ করে আমাদের বর্তমান পরিচালনা পর্ষদ আরো শক্ত ভূমিকা নিবে আমাদের কার্যক্রমগুলো গতিশীল করার ক্ষেত্রে, এবং আমাদের বিনিয়োগকারীরাও চোখ কান খোলা রেখেই আগামী দিনগুলো নিজেদের পথ পরিচালিত করবেন। এবং আশা জি, করি খুব দ্রুতই আমাদের কার্যক্রমগুলো সমাধানের ক্ষেত্রে মালিক পক্ষে এখন যারা পরিচালনা পর্ষদে এসেছেন ওনারা যথাযথ উদ্যোগ নেবেন আমরা আশা করছি। তো জনাব শাকিল হাসান, আজকের এই প্রোগ্রামে আপনি দীর্ঘ সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা আনুষ্ঠানিকভাবে আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। শেষ 1 মিনিটে বিবিধে যদি আপনার কোনো কিছু বলার থাকে, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার যদি কোনো বক্তব্য থাকে বলতে পারেন। জি, আমি বিনিয়োগকারীদের প্রতি একটা অনুরোধ করব, হাইকোর্ট কর্তৃক যে যে বোর্ড গঠন করে দিছে, ওই বোর্ডকে আপনারা সহযোগিতা করেন আমাদের ডেস্টিনি গ্রুপ আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য। আমাদের যে সম্পদগুলা আছে, যে যে সহযোগিতা করার প্রয়োজন আপনাদের অবস্থান থেকে, আপনারা বর্তমান বোর্ডকে সহযোগিতা করেন যেন আমরা কোম্পানিকে আবার পুনর্নির্মাণ করতে পারি। এবং আপনাকে অনেক ধন্যবাদ, বিশেষ করে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। জি, ধন্যবাদ জনাব শাকিল হাসান। তো আজকের মতো আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি এখানে। নেক্সট এর কোনো একটি লাইভে আবারও আশা করি আপনাকে আমরা অতিথি হিসেবে পাবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।